আজকে আমাদের বিষয় হলো এমন একটা সিস্টেম আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি বা অর্থাৎ হায়ার জুডিশিয়ারি সিস্টেমে দেখা যায়, সেটা নিয়ে এখন বর্তমানে বিভিন্ন কন্ট্রোভার্সিও তৈরি হচ্ছে। তো আমরা সেই সিস্টেমের ব্যাপারে আজকে আলোচনা করব। তো সেই আলোচনাটা গিয়ে বলতে গেলে আমাদের প্রথমে একটু আমরা এক্সাম্পল হিসেবে একটু জেনে নিই যে ব্যাপারটা আসলে কি। ধরো আমাদের ইউপিএসসি বা আমাদের স্টেট পিএসসি বিভিন্ন এক্সাম রিক্রুট করার জন্য তাদের বিভিন্ন প্রসিডিওর মাধ্যমে যেতে হয়। একটা রিটেন এক্সাম, তার ইন্টারভিউ, অর্থাৎ প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ, বিভিন্ন স্টেপের ওপর মার্কস দিয়ে একটা ক্যান্ডিডেটকে রিক্রুট করে, অর্থাৎ একটা প্রসিডিওর মাধ্যমে যায়। অর্থাৎ কোনো পোস্ট, সিভিল সার্ভেন্ট হোক বা আদার্স কোনো এমপ্লয়ি হোক, একটা প্রসিডিওরের মাধ্যমে রিক্রুট হয়। কিন্তু এইরকম সিস্টেম আমাদের হায়ার জুডিশিয়ারি ক্ষেত্রে দেখা যায় না। হায়ার জুডিশিয়ারি বলতে আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি এবং তাদের ট্রান্সফার, এই রকম কোনো সিস্টেম বা প্রসিডিওর আমরা দেখতে পাই না। অনেকেই বলবেন, যারা হয়তো এই ব্যাপারটা নিয়ে জানে, যে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি বা হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি, তাদের ট্রান্সফার তো আমাদের রাষ্ট্রপতি করে। এটা সত্যি একটা প্রসেস। রাষ্ট্রপতি সিলমোহর না দিলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি বা হাইকোর্টের বিচারপতি ট্রান্সফার বা নিয়োগ তো হয় না। এটা আমরা সকলেই জানি। আমাদের এই সিস্টেমটা আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের সংবিধানে কিছু আর্টিকেলকে আমাদের জেনে রাখা দরকার আছে। কারণ আমরা কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি নিয়োগ বা তার ট্রান্সফারের ক্ষেত্রে এই আর্টিকেলগুলো জানা আমাদের অবশ্যই জরুরি। কারণ এইগুলো না জানলে আমাদের এই ভিডিওটার আসল উদ্দেশ্যটা বুঝতে পারবো না। 124 সাবক্লজ 2, 128, 217 সাবক্লজ 1, 222 সাবক্লজ 1 এবং 100, এই 5টা আর্টিকেল নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ আলোচনাটি। এই হায়ার জুডিশিয়ারির ক্ষেত্রে অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি এবং তাদের ট্রান্সফার নিয়ে যে সিস্টেম, যেটা একটা ক্লোজ ডোর মেকানিজম বলা চলে, একটা পর্দার পিছনে একটা সিস্টেম, যেটা আমাদের এই জুডিশিয়ারি ডিপার্টমেন্টে দেখতে পাই। আর এই ক্লোজ ডোর সিস্টেমে কোনো বোর্ড বা কমিশন গঠন নয়, শুধুমাত্র একজন চিফ জাস্টিস আমাদের ইন্ডিয়ার সিজেআই আর 4জন মোস্ট সিনিয়র জাজ মিটিং করে তাদের রেসপেক্টিভ লেটার হেডসে রেকমেন্ড করে যে কোন বিচারপতি নিয়োগ হবে, কোন প্রধান বিচারপতি কোন হাইকোর্টে নিয়োগ হবে, কোন প্রধান বিচারপতি বা বিচারপতি ট্রান্সফার হবে হাইকোর্ট টু হাইকোর্ট। অর্থাৎ এই যে মিটিংটা হলো, এই মিটিংয়ের কোনো মিনিটস পর্যন্ত লেখা হয় না। অর্থাৎ যে কোনো একটা বিচারপতিকে কী পারপাসে নিয়োগ করা হচ্ছে, সেই অবজারভেশনটাও লিখিতভাবে প্রকাশ করা এবং লেখা হয়ও না। অর্থাৎ সম্পূর্ণ মিটিংটাই একটা মৌখিকভাবে আলোচিত হয় এবং তাদের রেসপেক্টিভ লেটার হেডসে রেকমেন্ড পাঠিয়ে দেওয়া হয় আমাদের ল মিনিস্ট্রির কাছে। অর্থাৎ আমরা সকলেই জানি, সংবিধান সকলেই পড়েছি, যে আমরা 124 সাবক্লজ 2-তে বলা হয়েছে যে এখানে প্রেসিডেন্ট যে কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি নিয়োগ করে, নিজের সিলমোহর দিয়ে নিজে হস্তাক্ষর করে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করে। আমরা এই আর্টিকেলে আমরা জানি, এই আর্টিকেল অনুযায়ী জানি। কিন্তু সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে কনসাল্ট করি। কিন্তু এটা আমরা 1949-এর কনস্টিটিউশনাল অ্যাক্ট হিসেবে আমরা এটা জানি, 1949 কনস্টিটিউশন হিসেবে আমরা জানি যে প্রেসিডেন্ট সিজিআইয়ের সাথে কনসাল্ট করে নিজে হস্তাক্ষর এবং সিলমোহর দিয়ে যে কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করে বা ট্রান্সফার। এইরকম সিস্টেমটা 1980 সাল পর্যন্ত হয়ে আসছিল। আর এই 1980 সালের আগে পর্যন্ত আরেকটা কথা আমরা জেনে রাখি, যে সুপ্রিম কোর্টের বিচারপতি বা হাইকোর্টের বিচারপতির নিয়োগ অবশ্যই সবসময় প্রবীণ জাস্টিস, অর্থাৎ সিনিয়র মোস্ট জাজ যিনি আছেন তিনি তার, অর্থাৎ কোনো জাজ যদি রিটায়ারমেন্ট করে পরবর্তীকালে
কোনো জাজ যদি রিটায়ারমেন্ট করে, পরবর্তীকালে যে সিনিয়র মোস্ট জাজ ওই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের, তিনি তার জায়গাটা দখল করবেন। এটাই আমাদের নিয়ম। কিন্তু পরবর্তীকালে 1974 সাল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতির পদটা থেকে একজন প্রবীণ জাস্টিস সেই দখলটা পায়নি, নাম ছিল মেবি পণ্ডিত, কি সিপি পণ্ডিত না পিসি পণ্ডিত এরকম নাম ছিল, জাস্টিস পিসি পণ্ডিত। তো পণ্ডিত ইনি হয়তো ওই পদটার জন্য দখলদার ছিলেন, কিন্তু তাকে অগ্রাহ্য করে RS বা AS অরুণাকে দেওয়া হয়েছিল। এটা একটা জুডিশিয়ারি ডিপার্টমেন্টের একটা ক্ষোভ অবশ্যই তৈরি হয়েছিল, এবং পরবর্তীকালে এইরকমভাবে হতে থাকে। 1976 সালেও এরকম একটা ঘটনা ঘটেছিল, যাতে প্রবীণতাকে অস্বীকার করে নিজ বা অন্য কোনো হাইকোর্ট থেকে এনে বিচারপতিতে নিয়োগ করেছিলেন তখন তৎকালীন প্রেসিডেন্ট। এবং 1977 সালেও মেবি হয়েছিল একটা, 1977 সালেও একটা ঘটেছিল। 1977 সালেও ঘটেছিল জনতা সরকারের সময়, এটা কংগ্রেস সরকারের সময়ও ঘটেছিল, জনতা সরকার 1977 সালেও হয়েছিল। এবং পরবর্তীকালে 1980 সালে আরেকটা প্রবলেম তৈরি হয়েছিল। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি KBN সিং, ইনি পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এনাকে মাদ্রাজ হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া হয়। এবং 1976 সালেও DM চন্দ্রশেখরকে হাইকোর্ট কর্ণাটক থেকে তুলে এনে এলাহাবাদ হাইকোর্টে ঢোকানো হয়। সেই সময় তখনকার হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন SP গুপ্তা তখন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এইরকম পরপর অন্যান্য হাইকোর্ট থেকে বিচারপতিকে ট্রান্সফার করে অন্য হাইকোর্টে নিয়োগ করে দেওয়া হচ্ছিল, এবং প্রধান বিচারপতি অন্য হাইকোর্ট থেকে নিয়ে এসে যে কোনো অন্য একটা হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগ করা হচ্ছিল। এইরকম একটা সিস্টেম, যেখানে সেই সিনিয়রিটি বেসড যে নিয়মটা, আমাদের কনস্টিটিউশনের নিয়মটা, সেটা বারবারভাবে লঙ্ঘন করা হচ্ছিল। তারা ভাবছিল যে এরকম আনকনস্টিটিউশনাল একটা পরিস্থিতি তৈরি করে সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ট্রান্সফার করছে বা নিয়োগ করছে, এরকমভাবে চলতে পারে না। সিচুয়েশনটা তৈরি হয় এই পাটনা হাইকোর্টের KBN সিং এবং DM চন্দ্রশেখরকে যখন এলাহাবাদ হাইকোর্টে নিয়োগ করে দেওয়া হয়। KBN সিং, পাটনা হাইকোর্ট থেকে KBN সিংকে যখন মাদ্রাজ হাইকোর্টে দেওয়া হয়, পাটনা থেকে মাদ্রাজে যখন দেওয়া হয়, তখন ওই এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি SP গুপ্তা একটা কেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার উপর সুপ্রিম কোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে কেস ফাইল করেন। 1981 সালের এপ্রিল মাসে SP গুপ্তা ইউনিয়ন অফ ইন্ডিয়ার উপর একটা PIL ফিল করে 1981 সালে এপ্রিল মাসে। আর এর উদ্দেশ্য ছিল যে আমাদের সংবিধানে 124 আর্টিকেলের সাবক্লজ 2 যেখানে লেখা আছে প্রেসিডেন্ট কোনো স্টেটের হাইকোর্ট থেকে জাজ নিয়োগ, তাদের ট্রান্সফার এবং সুপ্রিম কোর্টের জাজ নিয়োগ শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে কনসাল্ট করবে, নাকি ওই কনসালটেশনটাই কনকারেন্স হিসেবে প্রযোজ্য। অর্থাৎ ওরা জানতে চাইছে যে শুধুমাত্র কনসাল্ট নাকি কনকারেন্স, অর্থাৎ বাইন্ডিং আছে কিনা এক্সিকিউটিভ সাথে। মানে সুপ্রিম কোর্টের যা বলবে সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি মানতে বাধ্য নাকি বাধ্য নয়। SP গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1981 সালে একটা কেস PIL ফাইল করেছিল। আর এই PIL এর মাধ্যমে একটা 7 সিটিং জাজমেন্ট হয়েছিল। 7 সিটিং জাজমেন্ট হয়েছিল এবং সেক্ষেত্রে 4 জন জাজ সরকারের পক্ষে রায় দিয়েছিল
এবং 3 জন সরকারের বিপক্ষে রায় দিয়েছিল। যে এখানে বলা হয়েছিল যে এখানে প্রেসিডেন্ট শুধুমাত্র সিজিআইয়ের উপর কনসাল্ট করতে পারবে, বা অর্থাৎ কনসাল্ট করবে, কনকারেন্স নয়। অর্থাৎ এখানে চিফ জাস্টিস যদি বলে সৌরভকে আমি সুপ্রিম কোর্টের বিচারপতি করব বা হাইকোর্টের বিচারপতি করব, সেক্ষেত্রে প্রেসিডেন্ট মানতে বাধ্য নয়। প্রেসিডেন্ট এখানে বলতে পারেন, শুধুমাত্র জাস্ট অপিনিয়ন নিতে পারেন যে এটা কাকে করা যেতে পারে, আর সেটা সিজিআই মানতে বাধ্য। অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের বিচারপতির কোনো ভূমিকা নেই, শুধুমাত্র আমাদের ভারতবর্ষের এক্সিকিউটিভের উপর ভূমিকা। অর্থাৎ 1981 সালে রায় দিল যে এক্সিকিউটিভে রাষ্ট্রপতি নির্বাচন করতে, এক্সিকিউটিভে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং 217 সাবক্লজ 1 অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি নিয়োগ, এবং 222 দ্বারা হাইকোর্টের বিচারপতির ট্রান্সফার আমাদের ভারতবর্ষের এক্সিকিউটিভ দ্বারা প্রযোজ্য। এক্সিকিউটিভ করবে, তার অধিকার আছে, কিন্তু সিজিআইয়ের উপর কনসাল্ট করে বা ওর ওপিনিয়ন নিয়ে। আমাদের এখানে একটা ফ্যাক্ট আমরা জানবো, 1949-এর সংবিধান অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী আমরা জানি 124 ধারায় 24 ধারার সাবক্লজ 2-এ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের উপর কনসাল্ট করে আমাদের দেশের জাজ, বা অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ নিয়োগ এবং তাদের ট্রান্সফার রাষ্ট্রপতি করতে পারেন। অর্থাৎ এক্সিকিউটিভ করতে পারেন, আমাদের দেশের এক্সিকিউটিভ করতে পারেন। কাউন্সিল অফ মিনিস্টার করবে অবশ্যই, কারণ আমাদের একটা প্রসেস আমরা জেনে রাখি আগের থেকে, যে কোনো জাজ নিয়োগের ক্ষেত্রে 93 সাল পর্যন্ত কি করতো, ল মিনিস্টার সিজিআইয়ের উপর কনসালটেশন করতো। এবার সিজিআই অ্যাপ্রুভাল দিয়ে দিত, যেহেতু দিতে বাধ্য, তাই তিনি বাইন্ডিং যেহেতু নয়, তাই সিজিআই কনসালটেশন করে সিজিআই অনুমতি দিয়ে দিত। সেটা ল মিনিস্ট্রির কাছে যেত, ল মিনিস্ট্রি এবার প্রাইম মিনিস্টারকে পাঠাতো, প্রাইম মিনিস্টার সেটা বিচার করে রাষ্ট্রপতির কাছে সাইন করার জন্য পাঠাতো, প্রেসিডেন্ট সাইন করে দিত। এই হিসেব করে আমাদের তখনকার বিচারপতি নিয়োগ হতো। এবার আসি এই আলোচনায়, এক্সিকিউটিভ মানে আমাদের কাউন্সিল অফ মিনিস্টার দায়িত্বপ্রাপ্ত ওই বিচারপতি নিয়োগের জন্য। অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিল অফ মিনিস্টার যেহেতু আমাদের দেশের বিচারপতি নিয়োগ করছে, এটা যেমন 124 আর্টিকেলের মধ্যে প্রযোজিত, তেমনি আমাদের ডিপিএসপি বলে একটা জায়গা আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ ডিপিএসপি স্টেট পলিসি। এই ডিপিএসপি আমাদের 50 নম্বর আর্টিকেলে বলা আছে, যেখানে এবং এক্সিকিউটিভ সম্পূর্ণরূপে যেন আলাদা হয়, জুডিশিয়ারি ডিপার্টমেন্ট এবং এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট সম্পূর্ণরূপে আলাদা হয়, যেন এক্সিকিউটিভ জুডিশিয়ারির উপর কোনো হস্তক্ষেপ না করে। এটা কিন্তু আমাদের ডিপিএসপিতে বলা আছে, কিন্তু আবার পরবর্তীকালে 124 নং ধারায় এটার মান্যতা ঠিকভাবে দেওয়া হয়নি। যেহেতু এটা ডিপিএসপি নির্দেশনামূলক, তাই এটাকে সম্পূর্ণরূপে মান্যতা দেওয়া হয়নি আমাদের সংবিধানে। তাহলে আমরা এটা জানলাম যে 1981 সাল পর্যন্ত আমাদের এক্সিকিউটিভ সম্পূর্ণরূপে প্রধান বিচারপতি নিয়োগ, হাইকোর্টের বিচারপতি নিয়োগ, তাদের ট্রান্সফার এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সম্পূর্ণরূপে হস্তক্ষেপ করছে। এবার আসি, এইভাবে চলতে থাকার কারণে বিভিন্ন অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্টের হাইকোর্টের অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন একটা বিরূপ প্রতিক্রিয়া সরকারের কাছ থেকে পেল, এবং এই সময় সরকার বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ট্রান্সফার করতে থাকলো, এবং এক্ষেত্রে তাদের মনে হলো যে তাই তো এখানে জুডিশিয়ারি সম্পূর্ণভাবে এক্সিকিউটিভের উপর ন্যস্ত হয়ে যাচ্ছে এবং পুরোটাই সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে এক্সিকিউটিভের উপর। পরবর্তীকালে 1993 সালে একটা রিট পিটিশন আবার ফাইল হল সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট রেকর্ডস অন অ্যাসোসিয়েশন দ্বারা ইউনিয়ন অফ ইন্ডিয়ার উপর একটা রিট পিটিশন ফাইল করা হলো, এবং এই ফাইলের মাধ্যমে জানতে চাওয়া হলো সেম জিনিসটাই যে এক্ষেত্রে কনসালটেশন মিনস
কনকারেন্স কিনা, অর্থাৎ সরকার এক্সিকিউটিভ সিজিআই যে কনসালটেশন করছে তার যে বক্তব্য বা তার যে রেকমেন্ডেশন এটা এক্সিকিউটিভ মানতে বাধ্য কি না, এটার জন্যে আবার কিন্তু এটা করা হলো। আবার এই কেসের মাধ্যমে যে রায় এলো, 9 সিটিং জাজমেন্ট ছিল, একটা 9টা জাজ মিলে একটা জাজমেন্ট তৈরি করেছিল, যেখানে 6জন জাজ এটার বিপক্ষে রায় দিয়েছিল, সরকারের বিপক্ষে রায় দিয়েছিল। বলা হয়েছিল সিজিআই এর যে রেকমেন্ডেশন হবে সেটা কনকারেন্স, অর্থাৎ কনসালটেশন মিনস কনকারেন্স। অর্থাৎ 1981 সালে যখন এক্সিকিউটিভ সম্পূর্ণ দায়িত্ব আছে যে কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, পরবর্তীকালে 1993 সালে এটা সম্পূর্ণ বিপরীত হয়ে যায়, এটা পুরোটাই চলে যায় সিজিআই এর উপর, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার উপর। চিফ জাস্টিস রেকমেন্ডেশন দেওয়ার পরেই এই আমাদের ভারতবর্ষে বিচারপতি নিয়োগ বা তাদের ট্রান্সফার হবে। অর্থাৎ এখান থেকেই তৈরি হয় আমাদের কলেজিয়াম সিস্টেম। এই 1993 সালের কোর্ট কেস, অর্থাৎ সেকেন্ড জাজমেন্ট কেস যাকে বলা হয়, অর্থাৎ কলেজিয়াম কেস অর্থাৎ কলেজিয়াম সিস্টেম হলো 3টে জাজমেন্ট কেস, থ্রি জাজমেন্ট কেস। অর্থাৎ প্রথম কেস হচ্ছে আমরা জানি ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাথে এসপি গুপ্তা, সেকেন্ড কেস হলো স্কারা, সুপ্রিম কোর্ট অফ দ্য অ্যাডভোকেটস রেকর্ডস অন অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড কেস। আর এই সেকেন্ড কেসে রায় হলো সরকার কোনোভাবেই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ, হাইকোর্টের বিচারপতি নিয়োগ এবং তাদের ট্রান্সফারের হস্তক্ষেপ করতে পারবে না। এক্ষেত্রে সিজিআই এবং দুটো সিনিয়র মোস্ট জাজ আলোচনা করে রেকমেন্ডেশন করবে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টে। অর্থাৎ এটা কোনো, আমি এটা বলে রাখি, এটা কোনো কনস্টিটিউশনাল বডি নয়, কোনো পার্লামেন্টারি কোনো অ্যাক্টও নয়, এটা কোনো বোর্ডও নয়, বা এটা কোনো কমিশনও নয়। এটা শুধুমাত্র একটা জাজমেন্ট, শুধুমাত্র চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং দুটো সিনিয়র মোস্ট জাজ হতে পারে। এখানে কোনো একটা সিনিয়র মোস্ট জাজ 1 নম্বরের মধ্যে একজন রিটায়ার্ড করে গেল, আর একজন এসে এইটার মধ্যে গণ্য হয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ রিক্রুটমেন্ট, অর্থাৎ এই এদের নিয়োগ, বিচারপতিদের নিয়োগ এই দুজনের রেকমেন্ডেশনের উপর ডিপেন্ড করছে এই জাজমেন্ট অনুযায়ী, অর্থাৎ সেকেন্ড জাজমেন্ট অনুযায়ী। আর এখান থেকেই তৈরি হয় আমাদের কলেজিয়াম সিস্টেম তৈরি হয় 1993 সালের অ্যাক্টের মাধ্যমে। অক্টোবর মাসে এই অ্যাক্ট জাজমেন্ট দিয়েছিল, আর এই অ্যাক্টের জাজমেন্ট দিয়েছিল জে.এস. ভার্মা নামে। জে.এস. ভার্মা একটা 9 সিটিং জাজের একটা জাজমেন্ট হয়েছিল আর কি। তো জে.এস. ভার্মা দিয়েছিল, এবং এর পরেও পরবর্তীকালে চিফ জাস্টিস এম ভেঙ্কটচালাইয়া এবং শঙ্কর দয়াল শর্মা যখন রাষ্ট্রপতি ছিলেন 1994 সালে 50 জন বিচারপতিকে, হাইকোর্টের বিচারপতিকে ট্রান্সফার করা হয়েছিল। এক্ষেত্রে বিশাল একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল এবং একটা বিচারপতিদের মধ্যে একটা তুমুল কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। আর তখন তৈরি হয় আরেকটা কেস, আর এই কেসটা হলো থার্ড কেস, যেটা বলা হয় থার্ড জাজমেন্ট কেস 1998 সালে। আর এই 1998 সালে আর এই কেসটার উদ্দেশ্য ছিল এই যে সিজিআই এবং টু মোস্ট সিনিয়র জাজ, এই টু মোস্ট সিনিয়র জাজের কাজ কি ছিল, এদের কাজ কি। অর্থাৎ এখানে সিজিআই যদি সরকারকে রেকমেন্ড করে যে সৌরভকে বিচারপতি করতে হবে, সেক্ষেত্রে তো সরকার ল মিনিস্ট্রি থেকে আরম্ভ করে পাস করে প্রেসিডেন্ট সাইন করবে, সৌরভকে বিচারপতি নিয়োগ করে দেবে। কিন্তু এখানে কোনো জায়গায় উল্লেখ ছিল না, 1993 সালের অ্যাক্টে কোনো উল্লেখ ছিল না যে এদের ভূমিকাটা কি। এরা যদি নাও বলে, সেক্ষেত্রে তো সিজিআই বলে দিলেই তো সেই রেকমেন্ডেশন, সিজিআই তো রেকমেন্ডেশন করে দিলেই সৌরভ তো বিচারপতি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে দুজন মোস্ট সিনিয়র জাজ যে নেওয়া হয়েছে, এদের ভূমিকাটা কি, এটা নিয়ে 143
আর্টিকেল 143-এর ক্ষমতা অনুযায়ী প্রেসিডেন্ট আইকেআর নারায়ণন সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে জানতে চেয়েছেন বা অ্যাডভাইস নিয়েছেন যে এই দুজন মোস্ট সিনিয়র জাজের ভূমিকা কি, এই যে আমাদের একটা কলেজিয়াম সিস্টেম তৈরি হয়েছে তার মধ্যে। আর সিজিআই এখানে অবশ্যই আমাদের আইকেআর নারায়ণনকে এখানে বাহবা দিয়েছেন, কারণ এটা সত্যিই একটা তখন কিন্তু সেই ধারা অনুযায়ী অর্থাৎ 1993 সেকেন্ড জাজমেন্ট কেসে বলা ছিল না। পরবর্তীকালে এই কেসটা ছিল ইনরি স্পেশাল রিফর্মস 1998 একটা কেস 1998। আর এই 1998 থার্ড জাজমেন্ট যে দিয়েছিলেন তার নাম হচ্ছে এসপি বালুচা। অর্থাৎ এখানে আইকেআর নারায়ণের আর্টিকেল 143 অনুযায়ী আমরা জানি আমাদের দেশের রাষ্ট্রপতি বিচার ব্যবস্থার কোনো প্রবলেম বা কোনো কিছু জানতে চাওয়া হলে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে অ্যাডভাইস নিতে পারে আমাদের দেশের রাষ্ট্রপতি। এটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে আমাদের প্রেসিডেন্টকে, এটা আমরা সকলেই জানি। আর এই 143 অ্যাপ্লিকেবল করেছিল এই কেসের মাধ্যমে। আর এই কেসের মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল এই যে টু মোস্ট সিনিয়র জাজের আসলে ভূমিকাটা কি। আর এই ভূমিকাটা জানার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি আবার একটা জাজমেন্ট দিয়ে বলেছিলেন, অর্থাৎ এসপি বালুচা জাজমেন্ট দিয়ে বলেছিলেন যে এটা সিজিআই প্লাস 4 মোস্ট সিনিয়র জাজ আমাদের এই কলেজিয়াম সিস্টেমের উপর থাকবে। কলেজিয়াম সিস্টেমের মধ্যে সিজিআই থাকবে এবং 4 সিনিয়র মোস্ট জাজ থাকবে। এই 4 সিনিয়র মোস্ট জাজ এবং চিফ জাস্টিস, অর্থাৎ এই 5জন জাস্টিস মিলে আমাদের ভারতবর্ষে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ বা হাইকোর্টের বিচারপতির নিয়োগ তাদের ট্রান্সফার নিয়ে যে আলোচনা হবে সেটা মেজরিটি হিসেবে হবে না। অর্থাৎ আমি বলি ধরো এখানে 4 সিনিয়র মোস্ট জাজের ক্ষেত্রে সাপোজ দুজন যদি মান্যতা দেয় এবং দুজন যদি মান্যতা না দেয় এবং দুজন যদি মান্যতা না দেয়, সেক্ষেত্রে সিজিআই এখানে করণীয় হবে ওই ব্যক্তির নামটাই পরবর্তীকালে ল অফ মিনিস্ট্রিকে রেকমেন্ডেশন করবেই না। এখানে চিফ জাস্টিস একটা আলাদা ভোট দিয়ে মেজরিটি তৈরি করে রেকমেন্ডেশন করে দিল, এটা কোনোদিনই হবে না, কারণ এটা বলাই আছে। অর্থাৎ এখানে মেজরিটি এখানে মান্যতা পাবে না, এখানে প্লুরালিটি হবে মান্যতা। প্লুরালিটি আমাদের মান্যতা পাবে। অর্থাৎ কোনো কলেজিয়াম সিস্টেমের মধ্যে আলোচনা হলে সেক্ষেত্রে সবাই যে মান্যতাটা দেবে সেই মান্যতা অনুযায়ী রেকমেন্ডেশন করবে আমাদের ল অফ মিনিস্ট্রিকে, যেখানে হাইকোর্টের বিচারপতি নিয়োগ বা সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ তাদের ট্রান্সফার অবশ্যই সেক্ষেত্রে হবে। অর্থাৎ আমরা জানলাম যে আমাদের ভারতবর্ষে 3টে জাজমেন্ট কেসের জন্য একটা সিস্টেম তৈরি হয়েছে যেটার নাম হলো কলেজিয়াম সিস্টেম। আর এই কলেজিয়াম সিস্টেমের মধ্যে আমাদের ভারতবর্ষে হায়ার জুডিশিয়ারিতে সুপ্রিম কোর্টের বিচারপতির নিয়োগ, হাইকোর্টের বিচারপতির প্রধান বিচারপতির নিয়োগ তাদের ট্রান্সফার এই সিস্টেমের মাধ্যমে হয়। অর্থাৎ আমাদের ভারতবর্ষে এত বড় একটা ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানে একটা কোনো অলিখিতভাবে শুধুমাত্র জাজমেন্টের উপর ডিপেন্ড করে একটা সিস্টেম আজ 1993 সাল থেকে 2022 পর্যন্ত হয়ে আসছে। আর এটার মধ্যে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। বর্তমানে যেটা আমরা শুনতে পারলাম কিছুদিন আগে, আমাদের ল মিনিস্টার কিরেন রিজিজু বলেই দিয়েছেন, অর্থাৎ পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিয়েছেন, যে আমাদের এই কলেজিয়াম সিস্টেম আমাদের ভারতবর্ষ আর বেশি দিনের জন্য সহ্য করবে না। এই সিস্টেমকে এবার লুসিড করতে হবে এবং এই সিস্টেম বাদ দিয়ে অন্য কোনো কমিশন তৈরি করে আরও ট্রান্সপারেন্সি এবং আরও ফ্লুয়েন্টলি যাতে আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থাটাকে করা যায় তার জন্য একটা আওয়াজ তুলেছেন। আর এখানেই কন্ট্রোভার্সি তৈরি হয়। বলতে এখানে আমাদের সরকার থেকে আরম্ভ করে আগের সরকার পর্যন্ত এই কলেজিয়াম সিস্টেমকে বিভিন্নভাবে দোষারোপ করে গেছে। এটা একটা এমনই ধীর স্থির সিস্টেম যেখানে আমাদের হাইকোর্টের বিচারপতি হোক, সুপ্রিম কোর্টের বিচারপতি হোক নিয়োগ, সেক্ষেত্রে অনেক লেন্দি টাইম লাগে, নিয়োগ করতে অনেক সময় লাগে।
সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষের পেন্ডিং কেস বেড়ে যাচ্ছে, যেক্ষেত্রে আমাদের আমাদের যে জনতা তাদের ক্ষোভ বাড়ছে। আমাদের বর্তমানে এখন প্রায় 59 লাখ কেস পেন্ডিং আছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলে, প্রায় 59 লাখ কেস পেন্ডিং আছে এখনো। এবং আমাদের পার্লামেন্টারি অনুযায়ী আমাদের হাইকোর্টের বিচারপতির ভ্যাকেন্সি প্রায় 1108 জন, কিন্তু এখনও 380 জন ভ্যাকেন্সি বর্তমান আছে। তবুও এই কলেজিয়াম সিস্টেম দ্বারা এই 380 জন ভ্যাকেন্সিকে কমপ্লিটলি বা পূর্ণতা দিচ্ছে না। এটা আমাদের গভর্নমেন্টের একটা দোষারোপ করেছে কলেজিয়াম সিস্টেমকে, অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কলেজিয়াম সিস্টেমকে। এখানে আরেকটা বলে রাখি, এই কলেজিয়াম সিস্টেমটা শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয়, এটা হাইকোর্টও সমানভাবেই প্রযোজ্য, এবং হাইকোর্টে চিফ জাস্টিস এবং 2 সিনিয়র মোস্ট জাজ আমাদের এই কলেজিয়াম সিস্টেমকে সমানভাবে তৈরি করেছে। এবং ধরো হাইকোর্টের কোনো প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাইকোর্টের চিফ জাস্টিস এবং 2 সিনিয়র মোস্ট জাজ কলেজিয়াম সিস্টেমে একটা আলোচনা করবে, এবং সেই রেকমেন্ডেশন অবশ্যই সুপ্রিম কোর্টের কলেজিয়াম সিস্টেমের সাথে একটা অ্যাপ্রুভাল নিতে হবে, যে অ্যাপ্রুভালের পর আমাদের হাইকোর্টের বিচারপতি নিয়োগ হয়। আর একটা কথা এখানে বলে রাখি, আমাদের বর্তমান ব্যবস্থায় হাইকোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ একটা প্রসেসের মাধ্যমে হয়। অর্থাৎ সাপোজ সুপ্রিম কোর্টের বিচারপতি 124 ধারা অনুযায়ী আমরা জানি, 124 ধারা আর্টিকেল 24 সাবক্লজ 2 এর মধ্যে হয়। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি 4 জন সিনিয়র মোস্ট জাজের একটা মিটিং তৈরি করে, তার মাধ্যমে একটা রেকমেন্ডেশন তৈরি করে নাম লিখে পাঠিয়ে দেয় চিফ জাস্টিস প্লাস 4 সিনিয়র জাজ রেকমেন্ডেশন করে পাঠিয়ে দেয় ল মিনিস্ট্রিকে। এবার এই ল মিনিস্ট্রি সেটা দেখে যে এক্ষেত্রে ঠিকঠাক আছে কিনা দেখতে পারে, তার ক্ষমতা আছে যে তাদের যে রেকমেন্ডেশন নামগুলো ঠিক আছে কিনা। এবার ল মিনিস্ট্রির মনে হয় যে এই লোকগুলো আদতে ভালো লোক নয়, বা সরকারের পক্ষে যাবে না, বা এরা এলে সরকারের সমস্যা করতে পারে, সেক্ষেত্রে ল মিনিস্ট্রি একবার পারবে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিতে যে প্লিজ এই নামগুলো চেঞ্জ করে অন্য নাম দেওয়া হবে, তারা রেকমেন্ডেশন করার চেষ্টা করবে ল মিনিস্ট্রি। এক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের বিচারপতি এবং 4 সিনিয়র মোস্ট জাজ মনে করে যে না, এই ব্যক্তিদেরকেই বিচারপতি নিয়োগ করা হবে, আবার তাদেরকে ল মিনিস্ট্রিতে পাঠিয়ে দেয়। এখানেই বাধ্য ল মিনিস্ট্রি সেটাকে মান্যতা দিয়ে প্রাইম মিনিস্টারের কাছে পাঠাতে, এবং প্রাইম মিনিস্টার সেটা পাঠিয়ে তারা তাদের মতো করে দেখে সেটা আবার প্রেসিডেন্টের কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমাদের যে কোনো হাইকোর্টের বিচারপতি নিয়োগ হোক বা সুপ্রিম কোর্টের বিচারপতি, পুরো এরকম প্রসেস দিয়ে আমাদের ভারতবর্ষে বিচারপতি নিয়োগ বা ট্রান্সফার হয়। এবার আসি সাধারণ একটা টুইস্টের মধ্যে, যেটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম। 128 নম্বর ধারা আর্টিকেল এবং 130 আর 230 এই আর্টিকেলগুলোর মাধ্যমে আমরা জানি যে 128 নম্বর ধারায় কোনো ব্যক্তি অর্থাৎ কোনো রিটায়ারমেন্ট অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিকে কিছু দিনের জন্য, অর্থাৎ অস্থায়ীভাবে, টেম্পোরারিভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা যেতে পারে। 128 ধারা। 230 ধারায় বলা হয় 230 ধারায় বলা হয় যে 230 ধারায় বলা হয় যে কোনো হাইকোর্টের বিচারপতি যদি সাপোজ 230 ধারায় বলা হয়, যদি কোনো 61 বছর 9 মাস 10 মাস কি 11 মাসের মধ্যে 61 বছর 11 মাসের মধ্যে রিটায়ার্ড করবে, তার রেকমেন্ডেশন হয়তো হাইকোর্ট পাঠিয়ে দিয়েছে ল মিনিস্ট্রিকে। এবার ইনি যদি সুপ্রিম কোর্টে বিচারপতি হয়ে আসেন, সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কাউন্সিল মিনিস্টার উপর একটা চাপ বা প্রেসার পড়বে, তারা জানে। সেক্ষেত্রে এখানে কি হয় ল মিনিস্ট্রি
ফাইলকে চাপা দিয়ে দেয়। এই যে রেকমেন্ডেশন লিস্ট বা পাঠালো চিফ জাস্টিস ল মিনিস্ট্রিকে, সেক্ষেত্রে এর যে রেকমেন্ডেশন সেই ফাইলটা ল মিনিস্ট্রি চাপা দিয়ে রেখে দেওয়া হয়। সাপোজ চাপা দিয়ে রেখে দেওয়া হয় নয়, সাপোজ যদি রেখে দিল, এক্ষেত্রে একটা কমতি আছে আমাদের জুডিশিয়ারিতে, যে কোনো ব্যক্তি নিয়োগের ক্ষেত্রে নিয়োগটা কত দিনের মধ্যে হবে এটা কোনো লিখিত সংবিধানে বা জাজমেন্টে বা কোনো পার্লামেন্ট দ্বারা কোনো অ্যাক্টে লেখা নেই। ফলে আমাদের ল মিনিস্ট্রি বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট কোনো একজন ব্যক্তির বিচারপতি নিয়োগের যে ফাইল বা রেকমেন্ডেশন আসে সেটা যদি 3 মাস 5 মাস 10 মাস 1 বছর 2 বছর যদি চাপা দিয়ে দেয়, সেক্ষেত্রে চিফ জাস্টিসের কিছু করার নেই। হয়তো তারা রেকমেন্ড করতে পারে, রিমাইন্ড করতে পারে, কিন্তু তাদের কিছু করার নেই, যেহেতু এটা সংবিধানে লিখিত হবে বা আমাদের কোনো অ্যাক্ট নেই যে কত দিনের মাধ্যমে আমাদের এই রিক্রুটমেন্ট করতে হবে বা এই নিয়োগ করতে হবে। আর এই ক্ষেত্রে একটা টুইস্ট, 61 বছর 11 মাসে যদি কোনো জাস্টিস কোনো একটা জাজ রিটায়ারমেন্ট করবে, তার 1 মাস বাকি আছে, সেক্ষেত্রে ল মিনিস্টার বা প্রাইম মিনিস্টার তার ফাইলকে স্টাক ডাউন করে দেওয়া হয়, তাহলে এই ব্যক্তি 62 বছর বয়সে রিটায়ার করবে এবং স্থায়ী বিচারপতি হিসেবে কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে নিয়োগ হতে পারবে না, শুধুমাত্র অস্থায়ীভাবে নিয়োগ হতে পারবে কিছুদিনের জন্য, সেটা যদি রেকমেন্ডেশন হিসেবে সিজিআই দেয় এবং প্রেসিডেন্ট পাস করে। তাহলে আমরা জানলাম যে কলেজিয়াম সিস্টেমটা আসলে কি, কলেজিয়াম সিস্টেম দ্বারা কি হয়, কেমনভাবে এটা এভ্যালুয়েট হয়েছে আমাদের হায়ার জুডিশিয়ারির মধ্যে, এটা আমরা জানলাম। এটা আমরা জানলাম যে কলেজিয়াম সিস্টেমটা একটা 3 জাজমেন্ট কেসের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কলেজিয়াম সিস্টেমটা একটা সিস্টেম যেটা আমাদের কোনো লিখিত জায়গা নেই, শুধুমাত্র 3টে জাজমেন্টের উপরে একটা সিস্টেম আমাদের হায়ার জুডিশিয়ারি তৈরি হয়ে গেছে। এবার আমাদের এই সিস্টেমটাকে নষ্ট করার জন্য অনেকভাবেই কমিশন গঠন হয়েছে। যেমন ফার্স্ট চালু হয়েছিল 1998 সালের পরে, 1999 সালে অটল বিহারী বাজপেয়ী যখন এসেছিলেন প্রাইম মিনিস্টার হিসাবে, তখন ভেঙ্কট চালাইয়া ইনি একজন বিচারপতিও ছিলেন, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ভেঙ্কট চালাইয়া এনার একটা কমিশন গঠন করার চেষ্টা করেছিলেন, যেখানে এই কমিশনের মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি নিয়োগটা ট্রান্সফার হবে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারেনি। পরবর্তীকালে 2004-2009 কংগ্রেস সরকার এসেছিল, যেটা নিয়ে এটার কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি। কিন্তু 2013 সালে একটা বিল অবশ্যই পাস হয়েছিল, যে বিলটার নাম ছিল এনজেআইসি অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এনজ্যাক, ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন বলে 2013 সালে একটা বিল তৈরি হয়েছিল, 120 নম্বর বিল, 120 নম্বর বিল অ্যামেন্ডমেন্ট তৈরি হয়েছিল, একটা এনজেএসি বিল তৈরি করা হয়েছিল, এবং এই বিলটা পরবর্তীকালে 2014 সালে অ্যাক্ট হিসেবে পরিণত হয় আমাদের মোদি গভর্নমেন্ট আসার পর, অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট আসার সময়। তো এটার আলোচনা অবশ্যই পরবর্তীকালে করব। আর এই কেসটা, অর্থাৎ এই কেসটার উপরে, এনজেএসি কেসটার উপর 2015 সালে আরেকটা জাজমেন্ট হয়েছিল, যেখানে এই এনজেএসিকে পুরো স্টাক ডাউন করে দেওয়া হয়েছে এবং পুরো রিজেক্টেড করে দেওয়া হয়েছে, মানে সম্পূর্ণ অনৈতিক এবং আনকনস্টিটিউশনাল হিসেবে এনজেএসিকে স্টাক ডাউন করে দিয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট দ্বারা। আর এই জন্যই কলেজিয়াম সিস্টেমকে এখন ফোর্থ জাজমেন্ট কেস বলা হয়। এইটুকু আমরা আজকে জানলাম। পরবর্তীকালে এই এনজেএসি ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ আমরা ডিটেলসভাবে আলোচনা করব, এবং খুবই ভাইটাল একটা কমিশন, এবং যে কমিশনের ফলে আমাদের বিচার ব্যবস্থাকে একটা এভলিউশন করার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে সেই উদ্দেশ্য সঠিকভাবে প্রযোজ্য আমাদের কনস্টিটিউশনে হয়নি। তো আমরা জানলাম যে কলেজিয়াম সিস্টেমটা আলটিমেট ফোর্থ জাজমেন্ট কেস, যদিও আমরা আগে জানতাম যে 3 জাজমেন্ট কেস, কিন্তু 2015 সাল থেকে আমরা এটা জানলাম যে ফোর্থ জাজমেন্ট কেস হিসেবে একটা সিস্টেম। তো এই সিস্টেমের মাধ্যমে আমাদের বিচার ব্যবস্থায় নিয়োগ যেভাবে হচ্ছে, একটা সম্পূর্ণ অলিখিতভাবে আমাদের জাজমেন্ট নিয়োগ হচ্ছে। তো সম্পূর্ণভাবে আজকে আমরা জানলাম, এবং এটা নিয়ে কন্ট্রোভার্সি তো আমরা শুনতেই হচ্ছে, তার জন্য এই রিসেন্ট টপিক নিয়ে আমি একটা আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব পরবর্তীকালে, যখন আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব, সুপ্রিম কোর্টের বিচারপতি কীভাবে নিয়োগ হয়, এবং তার পরবর্তীকালে যে কী সিস্টেম দ্বারা আমাদের
গভর্নমেন্ট পরিচালিত এবং সেই জুডিশিয়ারি সিস্টেমটা নিয়েও আমাদের আলোচনা করব। আবার নিচে হাইকোর্টের নিচে যে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম সেটা নিয়েও অবশ্যই আলোচনা করব পরবর্তীকালের ভিডিওগুলোতে। তো আজকে আমি এটুকুই বলে শেষ করলাম এবং জানালাম যে কলেজিয়াম সিস্টেমটা আসলে কি। যেহেতু আমি ডিটেলস এখনও বলিনি, পলিটিক্যাল সায়েন্স হিসেবে ডিটেলস আমি বলিনি, যখন আমি অবশ্যই যখন পলিটিক্যাল সায়েন্স ডিটেলসভাবে পড়াবো তখন আরও ভালোভাবে এই জিনিসগুলো আলোচনা করব। তো আজকে এটুকুই, কলেজিয়াম সিস্টেম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর যদি না জেনে থাকো তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওর মাধ্যমে একটা থ্যাঙ্কস অবশ্যই জানিও। আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর যদি তোমরা পাশে থাকো আমি অবশ্যই এই পরবর্তীকালে আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও আমি বানাবো। যতটুকু আমার জ্ঞানের পরিসর ততটুকু তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো আজকে এইটুকুই, ভালো থেকো, জয় হিন্দ।